পুকুর পাড় দিয়ে হু হু করে হাওয়া বইছে। সেই হাওয়ায় সঞ্জয়ের শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। ফোঁড়ের মতো কিছু একটা ফেটে গিয়ে বাঁ চোখটা অ্যাসিড পোড়ার মতো জ্বলতে শুরু করলো সঞ্জয়ের। ও চেপে ধরল। পুকুরের ওই পারে ছোট্ট খোলা জায়গাটায় লম্বা নোংরা ছায়ার মতো কিছু যেন একটা দাঁড়িয়ে রয়েছে। চোখ পিটপিট করলে সেই ছায়াটা কাজলের মতো থেবড়ে যাচ্ছে। চোখ খুললেই ধীরে ধীরে আবার আগের মতো স্পষ্ট রূপ নিচ্ছে। কালো গাছের গুঁড়ির মতো লিকলিকে লম্বা, ডান হাতে বিশাল একটা গাছের ডাল, কিন্তু একটা পা নেই। চুপচাপ এক দৃষ্টে সে তাকিয়ে রয়েছে সঞ্জয়ের দিকে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন সুমঙ্গল পণ্ডিতের হিরো এবং আবির রায়ের নিশি জাগরণ। আর আজ আপনারা শুনবেন সেই গ্রাম বাংলার ভূত ভুতুম সিরিজের এই মাসের কাহিনী, পারমিতা ঘোষ পাখড়ের একা নড়ে। গল্প পাঠে আলাপন এবং বিশেষ ভূমিকায় আপনাদের সকলের প্রিয় কালীগুণিন শ্রী নিহারেন্দু ব্যানার্জি। শুরু হচ্ছে একা নড়ে। ক্যামেরা দিয়ে পরপর বেশ কিছু ছবি তোলার পরে সঞ্জয় বলল, জায়গাটা বেশ ভালোই, তাই না? সঞ্জয়ের পাশেই দাঁড়িয়েছিল মঞ্জুরি। বেচারিকে মশারা বড্ড জ্বালাচ্ছে। সে কোনোই চুলকোতে চুলকোতে বিরক্তির স্বরে বলল, তোকে তো আর মশা কামড়াচ্ছে না, সেই জন্য তোর ভালো লাগছে। যত সব। কি হলো, ওরম ভ্রু কুচকে ছবি তুললি কেন? বুঝতে পারছি না। বেশ কয়েকটা ফটো তুললাম, প্রত্যেকটার বাঁ দিকের ওপরে একটা সাদা মতো স্পট আসছে। এ দেখ, মনে হচ্ছে লেন্সটা বের করে একবার পরিষ্কার করতে হবে। তোকে বলেছিলাম আসার আগে মুড়ির কৌটোয় রাখ, শুনলি না। দেখ, মশা ঢুকেছে মনে হয়। তাই হবে হয়তো। আজ আপাতত থাক, চল বাড়ি ফিরে। এই জায়গায় সঞ্জয়ের পিসির বাড়ি। বিয়ের পরে বেড়াতে এসেছে সঞ্জয় এবং মঞ্জুরি। এই গ্রামেই আগে সঞ্জয় থাকত। বছর দেড়েক আগে ওদের বিয়ে হয়েছে। সঞ্জয়ের মা বহু দিন ধরে বলছিল একবার ঘুরে আসার কথা, তাই ওদের আসা। কাল অবধি মঞ্জুরি এখানে আসা স্তক বেশ মজায় ছিল, আনন্দে ছিল। কিন্তু এখন আর ওর ভালো লাগছে না। প্রচণ্ড মশা, বিভিন্ন পোকামাকড় আর দুবেলা পুকুরের মাছের ঝোল। টিভি নেই, ফোনে মাঝে মাঝে নেটওয়ার্ক আসে না। সঞ্জয় গ্রামের ছেলে, মঞ্জুরি জানত, কিন্তু এই কাঁচা রাস্তা আর পাকা আমবাগানের বাড়ি এতটাও জানত না। বাড়ির পিছনের দিকে একটা পুকুর আছে। পুকুরের ধারে গেলে যদিও একটু নিস্তার পাওয়া যায়, ঝিরি ঝিরি বাতাস বয় সেখানে। তার পাশেই একটা ছোট্ট জঙ্গলও আছে। জঙ্গলের সামনে পুকুরের ওই পাড়টায় একটা ছোট্ট পরিষ্কার জায়গা। সেখানে গ্রামের লোকেরা মাঝে মাঝে মাছ ধরতে যায়, আড্ডা দিতে যায়। মঞ্জুরি একবার সেখানে যেতে চেয়েছিল, কিন্তু পিসিমা বারণ করেছিলেন। কি আর করা যায়, নিজের পিসি হলে না হয় বায়না ধরেও যেত, এটা তো বরের পিসি। এই মঞ্জুরি, ভাবছি ক্যামেরাটা এবার সত্যি মোড়ের টিনে রাখতে হবে, বুঝলি? গরিবের কথা বাসি হলেও খাটে। যাই হোক, মাসির বাড়ির রান্নাঘরে যে মুড়ির টিন আছে সেটাই রেখে দিস। হ্যাঁ, সেটাই করবো ভাবছি। বাড়ি ঢুকেই মুড়ির কৌটোয় ক্যামেরাটা ঢুকিয়ে দিল সঞ্জয়। আসার পর থেকেই ওর পিস্তুত ভাই গণেশ ছোঁক করছে ক্যামেরাটায় হাত দেবে বলে। সঞ্জয়ের সেদিকে খেয়াল আছে। একবার দেখিয়েছিল কিভাবে ছবি তুলতে হয়, আর তারপর থেকেই ক্যামেরা দিয়ে ছবি তোলার শখ জেগেছে তার। তারপর থেকেই এই ক্যামেরা নেওয়ার জন্য শুরু হয়েছে বায়না। সঞ্জয় নিজের বউকেও দিতে চায় না ক্যামেরা। অনেক কষ্ট করে টাকা জমিয়ে তার এইটা কেনা। বিয়েতে কিছু নেয়নি সঞ্জয় শ্বশুর বাড়ি থেকে। আসার পর থেকে পিসির সেই নিয়ে সঞ্জয়কে দু চার কথা শোনানো হয়ে গেছে। তবে মঞ্জুরি এইসবে পাত্তা দেওয়ার মতো মেয়ে নয়। দিন তিনেক ছুটি নিয়ে এসেছে, চুটিয়ে আনন্দ করে যাবে। সবথেকে বড় কথা, ফেসবুক অ্যালবামে দেওয়ার মতো ভালো কিছু ছবি পাবে সঞ্জয়।
শহরের প্রাণ অন্যরকম আর গ্রামের প্রাণ অন্যরকম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ও একটু ক্যামেরা নিয়ে বের হলো আবার। এদিক সেদিক ঘুরে ছোট্ট একচালা ডাক্তারখানাটাকে সাবজেক্ট বানিয়ে কয়েকটা ছবি তুলল। দেখলো সাদা স্পটটা আর আসছে না। আল ধরে একটু এগিয়ে যেতে না যেতেই ডাক্তারখানা থেকে ধুতি পাঞ্জাবি পরা একটা টাকমাতার ভদ্রলোক বেরিয়ে এলেন। সঞ্জয় হাত নাড়ল, একটু এগিয়ে গিয়ে টুক করে প্রণাম করে বলল, ভালো আছো ডাক্তার কাকু? ওরে বাবা, কে এটা? সঞ্জু নাকি? কতদিন পর এলি? তাল গাছের মতো লম্বা হয়েছিস যে। তা একা এসেছিস নাকি? বৌমা কই? মঞ্জুরি বাড়িতে আছে, মাসির কাছে। নিয়ে আসবো না হয় একদিন। বেশ বেশ, আসিস। এখন চলায়, ভেতরে বস। না না, তুমি তো ডাক্তারখানা বন্ধ করে ফেলেছ। আরে ধুর, তাতে কি, তুই আয় তো, আয় আয়। সেই স্যাঁতস্যাঁতে ডাক্তারখানার ভিতরে ঢুকতেই কিছু অর্ধেক ভুলে যাওয়া ছোটবেলার স্মৃতি সঞ্জয়ের মাথা একবার পাক দিয়ে গেল। আয় বস। তা বাবা মা ভালো আছেন তো নাকি? আছে মানে, ওই বাবার শরীরটা তেমন ভালো নেই তো, তাই। মা ভালো আছে, তবে খাটুনি হয় খুব। আসলে আমরা দুজনেই কাজ করি তো, বাড়িতে বেশি থাকাই হয় না। তা তুমি বললে না তো, কেমন আছো? আমিও আছি একরকম, চলে যাচ্ছে রোগী দেখে। সত্যিই ভালো আছো? কেন রে, বেশ আছি তো। তাই? তাহলে কাকু, তোমার শরীর এত ভেঙে গেছে কেন? তোমার কি কোনো সমস্যা বা বিপদ? না মানে, আমায় বলতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব। ও, ভুলেই গিয়েছিলাম, তুই তো আবার মনোবিদ, মন পড়তে পারিস। মানে ওই আর কি, তবে মনোরোগ বিশেষজ্ঞ। যাই হোক, বলো, আমি ঠিক আন্দাজ করেছি তো? হ্যাঁ রে, ঠিকই ধরেছিস। আসলে কি জানিস তো, ওই গ্রামে একটা অদ্ভুত সমস্যা হয়েছে। কি যে বলি তোকে, সেই নিয়ে চিন্তায় আছি, বুঝলি। সমস্যা? তা কি সমস্যা কাকু? মানে তোকে ঠিক বলে বোঝানো যাবে না। আসলে একটা লোক, না ঠিক লোক নয়, মানে বারবার আসছে যাচ্ছে, কিন্তু ঠিক কি করছে বোঝা যাচ্ছে না। তারপরেই কেন জানি না সবকিছু কেমন যেন। ডাক্তার কাকুর অসংলগ্ন কথাবার্তা শুনে সঞ্জয় একটু বিপাকে পড়ল। আসছে যাচ্ছে? এই আসছে যাচ্ছে মানে? আমি একটু ভালো করে বলো, আমি কিছুই বুঝতে পারলাম না। আবার ওই জন্যই তো বললাম যে বোঝাতে পারবো না। বুঝিয়ে বলার জিনিস না রে সঞ্জয়। আরে বাবা, তুমি বলোই না পুরোটা, আমি শুনছি, বলো। তোর মনে হবে বুড়ো ডাক্তার পাগলের প্রলাপ বকছে, তাও বলছি শোন। আসলে কি হয়েছে, ওই গত সপ্তাহে বুঝলি, ওই মুখার্জি পাড়ার বাবলুর ছেলেটাকে আমার কাছে নিয়ে এলো দেখাতে। খুব লক্ষ্মী ছেলে, ছোট থেকে তো দেখছি ওকে। মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে বুঝলি, চোখ উল্টে গেছে। কিছু প্রিলিমিনারি ট্রিটমেন্ট করলাম, জানিসই তো আমি কি আর বড় ডাক্তার, আমি তো সেই কোয়াক হাতুড়ে। লোকে আমায় মানে, তাই। তা যাই হোক, তা সে ছেলে এখনো বিছানা ছেড়ে উঠতে পারেনি। মাঝে মাঝে ঘুমের ঘোরে কি যেন দেখে উঠে বসে ভয় পেয়ে, তারপর আবার ঘুমিয়ে পড়ে। বলছিল কি সব স্বপ্ন টপ্ন দেখে নাকি এই অবস্থা। তারও মাসখানেক আগে ওই তোর কার্তিক দলুইকে মনে আছে নিশ্চয়ই? আরে সেই যে কার্তিক মানে তোর বাবার ছোটবেলার বন্ধু,
সেও না একদিন ওই ঘুমাতে ঘুমাতে কি যেন দেখে চমকে উঠে পড়ে, তারপর হার্ট অ্যাটাক। শহরে নিয়ে যাওয়া হলো, দ্রুত চিকিৎসায় সেরে উঠল, কিন্তু হয়েছে কি ওই জিজ্ঞাসা করলে কিছুতেই বোঝাতে পারছে না কি হয়েছে, কাকে দেখেছে স্বপ্নে, কিচ্ছু না। তার মাসখানেক আগে আরেকজন, ওই নামটা ঠিক মনে পড়ছে না, ওই তারও একই অবস্থা। আমি আর পারছি না রে, আমার পড়াশোনার বাইরে এসব। এরকম তাও ধর নয় করে ওই 10-12 জন আছে। স্বপ্ন দেখে অসুস্থ হচ্ছে, স্ট্রেঞ্জ। আচ্ছা, ওই বাচ্চা ছেলেটা, ও বোঝাতে পারছে? না, ওই বাবলুর ছেলেটা বিশেষ কথাবার্তা বলছে না। যতটুকু বলছে তাতে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু। কাকু, এই ব্যাপারটা বেশ গোলমেলে তো। যাক, হাল ছেড়ে লাভ নেই, চেষ্টা করে দেখা যাক। ঠিক আছে, আমি দেখছি। তুই আবার কি দেখবি? না না, ও কিছু না, এমনি বললাম। দেখ সঞ্জু, তোকে ছোট থেকে চিনি। রহস্য খোঁজার পোকাটা যদি নড়ে ওঠে মাথায়, আগেই বলে দিচ্ছি, ছোটবেলার মতো ডান পিটে গিরি কিন্তু এখন আর করো না। এখন কিন্তু বাবা তুমি আর একলা নও। হা হা কাকু, তুমিও না, কি একটা বললাম আর অমনি তুমি শুরু করে দিলে। তোর আমার কি আর কাজ নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, নিজের কাজটাই করো বাবা। ঘুরতে এসেছো, আনন্দ করো, এসব নিয়ে বেশি ভেবো না। হ্যাঁ কাকু, তাই করব। আচ্ছা, আজ তাহলে উঠি। আচ্ছা আচ্ছা, আয় বাবা আয়, সাবধানে যাস। সঞ্জয় ডাক্তার কাকুর চেম্বার থেকে বেরিয়ে বেশ চিন্তা নিয়েই বাড়ি ফিরল। বাড়ি ফিরে দেখল মঞ্জুরি ল্যাপটপে সিনেমা দেখছে। সঞ্জয়কে ঢুকতে দেখে সে বলল, কি রে, কোথায় গেছিলি? মুখটা ওরকম করেছিস কেন? কি হয়েছে? না রে, তেমন কিছু না। আচ্ছা, বলছি কি যে তুই কাল কলকাতায় ফিরে যা, তোকে আমি স্টেশনে ছেড়ে আসবো। আমায় না আরো কয়েকটা দিন এখানে থাকতে হতে পারে। ফিরে যাব মানে? কেন? কি সব বলছিস? আর তোর এখানে থাকার কারণ কি? এই এত প্রশ্ন করিস কেন তুই? হ্যাঁ, যা বলছি শোন না। আহা, রাগ করিস কেন? আমাকে চলে যেতে বলছিস কেন? কেউ মনে ধরেছে নাকি রে? হ্যাঁ ধরেছে, তাতে কি? সত্যি? তোর পিসি তো তাহলে হাতে চাঁদ পেল রে। দেখিস আবার তোর আরেকটা বিয়ে না দিয়ে দেয় এখানে। কোন গোপাল প্রামাণিকের মেয়েকে নাকি খুব পছন্দ। হ্যাঁ, বাজে বকিস না তো, ওসব ছাড়। আসলে একটা প্রবলেম হয়েছে। এই গ্রামের কয়েকজন, মানে আপাতত 3 জনের ব্যাপারে জানতে পেরেছি আমি, যারা একটা মানসিক সমস্যায় ভুগছে, বুঝলি। আর ডাক্তার কাকু, মানে ওই আমার বাবার বন্ধু, উনি ভীষণ ভালো মানুষ। আজ দেখা হয়েছিল। গ্রামের লোকের বিপদ আপদ উনি একেবারেই সহ্য করতে পারেন না। শরীর একেবারে ভেঙে গেছে দেখলাম, চিন্তায় চিন্তায়। তো ওটা নিয়েই আর কি। তোর যদি এখানে থাকতে কোনো সমস্যা হয়, তাই ফিরে যেতে বলছি। বলিস কি? মানসিক সমস্যা? তোকে এখানেও পিছু ছাড়লো না লোকজন? হে ভগবান, কার আবার কি হলো? এসব আবার ছোঁয়াচে হয় নাকি? হ্যাঁ রে, কাকুর মুখে তাই শুনলাম। একটা বাচ্চা ছেলে আর একজন ভদ্রলোক, দুজনেই কোনো একটা স্বপ্ন দেখে ভয়ঙ্কর অসুস্থ হয়েছে। কিন্তু একজন বলতে চাইছে না, আর একজনের নাকি কিছুই মনে নেই। বাকিদের এখনো খোঁজ পাইনি। ও, তা তুই আবার বললি না তো? মানসিক রোগ কি ছোঁয়াচে হয়? হয় ম্যাডাম, সাধারণত মাস হিস্টেরিয়ার একটা উদাহরণ, যেখানে ভুল বোঝাবুঝির কারণে অনেকে একই রকম উদ্ভ্রান্তের মতো আচরণ করে। এই যেমন ধর, কাউকে ভুল বুঝে ডাইনি ভেবে পোড়ানো, এটাকে হাইভ মেন্টালিটিও বলে। মানসিক রোগ যে সর্বক্ষেত্রে সারা জীবনের জন্য হয় সেটা তো নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা
একই সময় ঘটে। এই রকম একজন একজন করে ছড়ায় না। আর তাছাড়া তোকে যে মাস হিস্টেরিয়ার কথা বললাম, এই মুহূর্তে মনে পড়ছে না, তবে কোথায় যেন একটা সারা গ্রামের লোক নাচতে নাচতে মরে গেছিল, কিছুতেই মনে আসছে না। কোথায় পড়লাম? 3rd ইয়ারে পড়েছি। হোয়াট? নাচতে নাচতে গোটা গ্রামের লোক? আরে আমি কি স্ট্যান্ড আপ কমেডি করছি নাকি যে তুই হাসতে হাসতে এরকম বিছানায় গড়িয়ে পড়ছিস? না, তবে তোর আশঙ্কা অনুযায়ী আমি এখানে থাকলে আমিও পাগলি হয়ে যাব। ধুর, তোর সাথে কোনো সিরিয়াস আলোচনা করাই বৃথা। হাসছে, কিছু বললেই হাসে, যত সব। ছাড় তো। পিসিমা তখনই ওদের দরজার বাইরে দিয়ে সন্ধ্যা দিতে যাচ্ছিলেন তুলসীতলায়। অলক্ষণে চাকরি করা মেয়ের এহেন উচ্চ হাসির আস্পর্ধা থেকে তিনি ভাবলেন, গোপাল প্রামাণিকের মেয়ে যদি সঞ্জয়ের বউ হতো তাহলে এই দিন তাকে আর দেখতে হতো না। তিনি মুখ বেঁকিয়ে চলে গেলেন। পরের দিন মঞ্জুরিকে ট্রেনে তুলে দেওয়ার জন্য স্টেশনে গেল সঞ্জয়। আগের দিন রাতে মঞ্জুরিকে বোঝালো ওর মনের ভয়ের ব্যাপারটা। মঞ্জুরিকেও ভালোবাসে বলেই এতটা ভেবেছে। পাগলের মতো অমূলক অবান্তর চিন্তা হলেও এক প্রকার জোর করেই রাজি করালো মঞ্জুরিকে কলকাতায় ফিরে যাওয়ার জন্য। আর মঞ্জুরিও বুঝল ব্যাপারটা। ভালোবাসার কাছে জেদ হার মানল। বাধ্য মেয়ের মতো রাজি হলো সে। আর পিসিমাও বোধ হয় একটু শান্তি পেলেন, এই ভেবে যে এহেন মুখরা মেয়ে গ্রামগঞ্জে থাকলে হাজারটা বিপদ হবে, তার চেয়ে বড় সে বিদেয়ী হলেই মঙ্গল। মঞ্জুরিকে রওনা করে দিয়ে সঞ্জয় বাড়ি ফিরে এসে ক্যামেরা ছবিগুলো দেখছিল। মঞ্জুরির ফটো ছিল বেশ কয়েকটা। বিয়ের পরেই প্রথম ওকে ছেড়ে কয়েকদিন থাকতে হবে। ও পারবে তো আদেও? না, ওকে পারতেই হবে। মঞ্জুরির সেফটি আগে। এই গ্রাম ওর গ্রাম, এখানে মানুষের আশ্রয় প্রশ্রয়ে বড় হয়েছে ও। ওকেই রহস্যের সমাধান করতেই হবে। ক্যামেরা ছবিগুলো ঘোরাতে ঘোরাতে সেই দুটো ছবি চোখে পড়ল সঞ্জয়ের। বাঁ দিক ঘেঁষে একটা উজ্জ্বল সাদা স্পট। স্পটের জায়গাটা জুম করে দেখলেও স্পষ্ট বোঝা যাচ্ছে না। হঠাৎ করে দরজায় দড়াম দড়াম করে দুবার ধাক্কার আওয়াজ হলো। সঞ্জয় তাকিয়ে দেখল গণেশ দাঁড়িয়ে আছে দরজায়। তুই ক্যামেরা দেখছিস? মা বলল তোর কাছে একটু ক্যামেরা শিখতে। না, আমার এখন সময় নেই। আচ্ছা শোন, আমার মুখার্জি পাড়ার বাবলুদের বাড়ি নিয়ে যেতে পারবি? তা পারবো, কিন্তু তার আগে ক্যামেরাটা আমাকে একটু দিতে হবে। দোটানায় পড়ে গেল সঞ্জয়। ক্যামেরায় মঞ্জুরি এবং ওর বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে। ঘুরতে গিয়ে পাহাড়ের সামনে ওর কোলে উঠেছিল মঞ্জুরি। ওদের পাহাড়ি ড্রাইভার ছবিগুলো তুলে দিয়েছিল, সেগুলো ডিলিট করতে চায় না সঞ্জয়। আর এদিকেই বেড়ে পাকা ছেলেটার হাতে দিলে ও ঘাঁটাঘুঁটি করে বের করবেই। মেমোরি কার্ডটা খুলে পকেটে রেখে দিয়ে ফাঁকা ক্যামেরাটা ওর হাতে দিল সঞ্জয়। যেটুকু মেমোরি আছে তাতে 4টে ছবি হয়তো তোলা যাবে। গণেশ তাই দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দুবার সুইচ টিপল। ঘরের একটা কর্নারের ছবি উঠল। হয়েছে, এবার দে ক্যামেরাটা দে। চল বাবলুদের বাড়ি চল। গণেশ রাগে গজগজ করতে করতে অনিচ্ছা সত্ত্বেও ক্যামেরাটা সঞ্জয়ের হাতে তুলে দিল। বাবলুদার বাড়ি গিয়ে সঞ্জয় 2-4টে কুশল বিনিময় করে সোজাসুজি ছেলের প্রসঙ্গে গেল। বাবলুদার বউ খুব একটা রাজি ছিল না ছেলের ব্যাপারে কথা বলতে, তবে সঞ্জয়কে খুব সমীহ করে এবং ভালোবাসে। পড়াশোনায় এত ভালো ছিল যে নিজে তো শহরে গেলই এবং বাবা মাকে নিয়ে গিয়ে নতুন বাড়িও কিনেছে। সেই সুবাদে তিনি মুখ খুললেন অবশেষে। বাবলুদার ছেলের নাম জগা। রোগা, কালো, মায়া ভরা মুখ,
দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়েছিল সে। সঞ্জয় ওর মাথায় হাত রাখতেই চমকে ফিরে তাকালো সে। ভয় নেই, আমি সঞ্জু কাকা। আমি তুই চিনবি না? বলতো বাবা, সেই দিন তুই কি স্বপ্ন দেখেছিলি? আমায় বল, কোনো ভয় নেই। ছেলেটা আচমকাই প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল। তারপরে বলল, কাউকে বলতে পারবো না। বললে 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 কি হবে? বললে বললে তাকেও তাকেও কিচ্ছু হবে না, আমায় বল তুই। সঞ্জয় ওর রোগা হাত দুটো এক জায়গায় করে নিজের বুকে চেপে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, বলছি তো কিচ্ছু হবে না, আমি আছি তো। জগা সঞ্জয়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। জগা বিধ্বস্ত হয়ে ধীরে ধীরে বলল, আমি প্রায় রোজই একটা স্বপ্ন দেখি। ওই গোসাইদের পুকুর পাড়ে, ওই মাছ ধরার জায়গাটায় কি যেন একটা দাঁড়িয়ে। যেই কাছে যেতে যাই অমনি দূরে চলে যায়। আবার এই একই স্বপ্ন দেখি পরের দিন। আর মনে হয় যেন ওইখানে সত্যি সত্যি আছি। আমার আর স্বপ্ন মনে হয় না। আচ্ছা, এই যেদিন তোর খুব শরীর খারাপ হলো সেই দিন কি দেখেছিলি, মনে আছে? যাকে দেখেছিলি তাকে কেমন দেখতে বলতে পারবি? জগা হাত ছাড়িয়ে নিয়ে মাথার দুদিকে হাতগুলো চেপে ধরে সে কেঁদে ফেলল। না না না, আমি মনে করতে পারবো না। মনে করতে গেলেই মাথা জ্বালা করে কাকু। আমি মনে করতে চাই না। আমাকে ছেড়ে দাও কাকু, আমি পারবো না। সঞ্জয় উঠে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সোনা, কিচ্ছু বলতে হবে না। ঠান্ডা হ, তুই ঠান্ডা হ, শান্ত হ। চুপ চুপ চুপ, একদম চুপ, কিচ্ছু হয়নি, আমি আছি এখানেই, কিচ্ছু হবে না, চুপ। জগা কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল। আবার ধকল নিতে না পেরে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। সঞ্জয় আর কি করে, তাই অগত্যা সে বাড়ির বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখল গণেশ বাইরের দালানে বসে মাখা সন্দেশ সাবার করছে। ওকে আসতে দেখেই বাবলুদা আর তার বউ দুজনেই চিন্তান্বিত মুখে উঠে এলো সঞ্জয়ের দিকে। বাবলুদা বললেন, কি রে সঞ্জু, কি বুঝলি? সাইকোলজিক্যাল ট্রমা বাবলুদা, মানে মানসিক আঘাত। স্বপ্নে ভয়ঙ্কর কিছু একটা দেখেছে, আর তার কারণেই জগার। আচ্ছা, ওই পুকুরটা, ওটার ওই পাশে যে মাছ ধরার জায়গাটা আছে, ওখানে জগা যায় বা যেত? হ্যাঁ, ওখানে সব ছেলেপুলেরাই যায়, কেউ কি বাদ আছে নাকি? আমার ছেলে জগাও যেত। কেন রে? না, তেমন কিছুই না। বাদ দাও, তুমি চিন্তা করো না, ওর একটু খেয়াল রেখো, পারলে জোর করে হলেও স্কুলে পাঠিও, ভিটামিন খাওয়াও, শরীরে একদম জোর নেই। আর হ্যাঁ, একা ছেড়ো না কোথাও। আচ্ছা বেশ। আচ্ছা শিব, ও কেমন থাকে জানিও, কেমন? এই গনসা, বাড়ি চল। জগাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা পথ এগোনোর পরে গণেশ ফাজলামি করে বলল, যাই বলো সঞ্জুদা, জগাটা কিন্তু 1 নম্বরের ফাট্টু। কি একটা স্বপ্ন দেখলো, তাতেই একেবারে হেগে মুতে একসা। গণেশের এই কথা শুনে সঞ্জয় কিছুই বলল না, কারণ এর পরের গন্তব্য কার্তিক কাকার বাড়ি, আর সেখানে সঞ্জয়ের কদরই আলাদা। কার্তিক কাকা মোটামুটি স্বাভাবিকই আছেন। হ্যাঁ, আগের মতো হয়তো হাসাহাসি করতে পারেন না, তবে জগার মতো অবস্থা নয় তার।
ঘরে হ্যারিকেনের আলো নিজেই বাড়িয়ে দিলেন। তারপর বললেন, সে এক অদ্ভুত স্বপ্ন, বুঝলে। আমি আর হলধর মাঝে মধ্যেই মাছ ধরতে যাই কোসাইদের পুকুরে। তো হয়েছে কি, সেদিন বেশ মেঘলা ছিল। হলধরের আসতে দেরি হচ্ছে দেখে আমি একটুখানি কোমর ফেললাম, ঘুমও এসে গেল। আমার তো আমার ঘুমোলেই সেই ফিল্মের মতন স্বপ্ন দেখা চালু হয়ে যায়। দেখি কে যেন ডান দিক থেকে এসে আমায় ঝুঁকে দেখার চেষ্টা করছে। মানে আমি স্বপ্ন দেখছি, কিন্তু ডান দিকটায় কিছু নেই, অন্ধকার। কেউ যেন একটা আলো আসতে দিচ্ছে না। কেউ বলতে কোনো মানুষ? সেটা ঠিক করে বলতে পারবো না, তবে মানুষ নয়। আবার এই গাছ মাটি কি যেন বলো এদের, জড় বস্তু, হ্যাঁ সে সবও নয়। কেউ যেন হাত পাওয়ালা। তারপর ঘুমটা ভেঙে গেল। আরে বুকে সে কি যন্ত্রণা গো। হলধর তখনই আসছে, আর বৃষ্টিও শুরু হয়েছে। ও আমায় দেখতে পেয়ে ডাক্তারখানায় নিয়ে গেল। তারপর তো সেখান থেকে সদর শুনি হার্ট অ্যাটাক হয়েছে। তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো এই ঢের, তা একটু মনে নেই না কেমন দেখতে ছিল যাকে ওই স্বপ্নে দেখেছিলে? না রে সঞ্জু, শুধু কালো কালো চাপ অন্ধকার ছাড়া আর কিছুই মনে নেই। হ্যাঁ, আচ্ছা বেশ, আজ তাহলে উঠি। শরীরের যত্ন নিও, আসি। কার্তিক কাকার বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। ঝড় উঠেছে। আলের ধার দিয়ে বাড়ি ফেরার পথে সঞ্জয় দেখল ডাক্তার কাকু চেম্বারে তালা লাগিয়ে বের হচ্ছেন। ও তাড়াতাড়ি পা চালিয়ে তার কাছে গিয়ে বলল, ডাক্তার কাকু, গজা আর কার্তিক কাকা দুজনকে জিজ্ঞেস করলাম, দুজনের একই কথা, ওদের নাকি কিছুই ঠিক করে মনে নেই। কিন্তু এই দুজনের মধ্যে বাচ্চাটা মানে জগাই বেশি ভুগেছে, মানে বেশি ভয় পেয়েছে আর কি। কি আর বলি বলতো। কেন, আবার কি হলো? কাল আমিও স্বপ্ন দেখেছি। সে কি, তুমিও? ওদের কথাবার্তার মধ্যেই একবার জোরে মেঘ ডেকে উঠল। দিগন্ত ঘন কালো মেঘ জমাট বেঁধে এগিয়ে আসছে ওদের দিকেই। সঞ্জয় সেদিকে তাকিয়ে বলল, ঝড় বৃষ্টি আসছে, তোমার বাড়ি চলো কাকু, ভুলে যাওয়ার আগেই সবটা শুনি। না না, আমি বলতে পারবো না শুনছি। সে কি, কেন কাকু? না বললে তো বুঝতে পারবো না। বুঝে কাজ নেই তোর, আমি বলবো না। আকাশের অবস্থা ভালো না, আমি বাড়ি যাচ্ছি, তুইও চলে যা। কিন্তু কাকু। ডাক্তার কাকু উত্তরে শুধু তাকালেন ওর দিকে। তার চোখের একটা দৃঢ় প্রতিজ্ঞ ভাব দেখে সঞ্জয়ের আর তাকে ঘাঁটাতে ইচ্ছা করল না। উনি ছাতা খুলে সাবধানে পা ফেলে নিজের বাড়ির দিকে চলে গেলেন। মেঘগুলো আরো এগিয়ে আসে। ইলশে গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে জোরে। সঞ্জয় ক্যামেরাটা জামার তলায় নিয়ে বাড়ির দিকে ছুট দিল। বাড়ি ঢুকতেই দেখল পিসি আর গণেশ মিলে একটা জটলা পাকিয়েছে। কি হয়েছে এখানে? কিসের আলোচনা হচ্ছে? আরে সঞ্জু, তুই শুনছি ডাক্তার কাকুর সাথে, তারপরে এই কার্তিক, দলুই, বাবলু এদের সাথে খুব কথা বলছিস। তা বাবু, কার্তিক আমার 5,000 টাকা মেরেছিল, সে তো ফেরত দেওয়ার নাম করে না। সে কথা বলে আসিস একবার, কেমন? আমি পারবো না, আমার থেকে তো নেয়নি ধার, যার থেকে নিয়েছে তারই বলা উচিত। ও তাই বুঝি? বেশ বেশ, আমি আমার মতো করে আদায় করে নেব তাহলে। সঞ্জয় একটা বিরক্তি ভাব নিয়েই ঘরের ভিতরে চলে গেল। ভিতর থেকে শুনতে পাচ্ছে বাইরে ওরা আলোচনা করছে। পিসেমশাই পিসিকে বলছে, এত স্বার্থপর হবেই তো। তোমার দাদাকে পই পই করে বলেছিলাম যে ছেলের বিয়ে দিয়ে ওই বড়লোক ঘরের মেয়েকে আনবেন না বাড়িতে। কে শোনে কার কথা? ছেলে পাগলের ডাক্তার হয়েছে, চাই হয়েছে, নিজে পাগল হয়েছে। তার চেয়ে আমাদের গণসে অনেক ভালো বাবা। সঞ্জয়ের ইচ্ছা করছিল ঠিক এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে। মঞ্জুরিকে গ্রাম দেখাতেই আসা, না হলে কি আর আসে এই জায়গায়।
মঞ্জুরি এখান থেকে চলে গিয়েছে এক প্রকার ভালোই হয়েছে, সে বেঁচে গেছে। তবে এদের এই অবস্থায় ফেলেও তো আর যাওয়া যায় না। শত হলেও বাবার মুখের দিকে চেয়ে ওকে থেকে যেতেই হবে। কিন্তু এসব কথার একটা রাশ টানার পালা এবার। সঞ্জয় বাইরে বেরিয়ে ঠকাস করে 5,000 টাকা দাওয়ায় ফেলে দিয়ে বলল, এবার ঠিক আছে, কার্তিক কাকার বাড়ি যেতে পারি এবার? কারণ উত্তরের তোয়াক্কা না করে সঞ্জয় নিজের গন্তব্যের দিকে দ্রুত পা বাড়াল। ডাক্তার কাকু সঞ্জয়ের সামনে বসেছিলেন চুপচাপ। সঞ্জয় ব্লাড প্রেশার পরীক্ষা করে বলল, কাকু, আমায় একবার ভরসা করে বলি দেখো, আমি কথা দিচ্ছি যথাসাধ্য চেষ্টা করব, প্লিজ ট্রাস্ট মি। ডাক্তার কাকু প্রথমে ইতস্তত বোধ করলেন, তারপর বললেন, গ্রামেগঞ্জে অনেক রকম গপ্প থাকে, অনেক রকম ভূত প্রেত আত্মা, বেশি বাচ্চাদের ভয় পাওয়ানোর জন্য। যেমন ধর ওই পেতনি, আইবুড়ো মেয়ে মরলে পেতনি হয়, ওই বিয়েলা মেয়ে মরলে শাকচুন্নি, মুসলমানের ভূত মামদো, বামুনের ভূত ব্রহ্মদত্তী, এই রকম অনেক কিছু। হ্যাঁ জানি তো, কিন্তু তাতে কি? আসলে আমি যাকে দেখেছি সে যে ঠিক কি, আমায় সবটা খুলে বলো কাকু। পুরোটা মনে থাকছে না বুঝলি। আর শুধু ঘুমালে না, জেগে থাকলেও মাঝে মাঝে চোখ বন্ধ করলে দেখছি যেন জ্বরের মতো, ছোঁয়াচে রোগের মতো আমার মাথার ভেতর চেপে বসেছে, একটা জায়গা দখল করে ফেলছে যেন। এখন একবার দেখার চেষ্টা করলে পারবে? এই কথা শুনে ডাক্তার কাকুর মুখের অভিব্যক্তি পাল্টে গিয়ে যেন কালো ছায়া নেমে এলো। মাথার দুদিকে হাত দিয়ে তিনি বললেন, না 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 না, আমি পারবো না, আমি পারবো না, আমি 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 বলে দিলে কি হবে? কি হবে কাকু? বড়জোর আমি ভয় পাবো, তার বেশি তো কিছু নয়। না রে, না রে, বলে দিলে সে বেরিয়ে আসবে। সে এখানে থাকে না, সে সে অন্য কোথাও থাকে। অন্য কোথাও মানেটা কি? কোথা থেকে বেরিয়ে আসবে? আমার আমার স্বপ্ন থেকে, আমার স্বপ্ন থেকে বেরিয়ে আসবে। গোসাইদের পুকুরের ওই পাশে থাকে, কিন্তু উল্টো দিকে। না না, ঠিক ঠিক ওই পাশেই নয়। বোঝাতে পারছি না। ডাক্তার কাকুর অসংলগ্ন কথার মাঝে যেটুকু সঞ্জয় বুঝতে পারল, তার মনে হলো এটা খুব সাধারণ মানের একটা নাইটমেয়ার ডিসঅর্ডার ছাড়া আর কিছুই নয়। কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন একটা খটকা লাগছে। দুঃস্বপ্ন সাধারণত অন্যের কথা শুনে হয় না। নিজে বসে বসে কোনো কিছু নিয়ে গভীর এবং তীব্র চিন্তা ভাবনা করলে তবেই সেটা অবচেতন মনের স্বপ্ন হয়ে আসে। তাও যে আসেই এমনটা নয়। নাইটমেয়ার হলেও 3-4 জনের একসাথে হবে কেন? এরকম আগে কোথাও যেন একটা শুনেছে সঞ্জয়, কিন্তু মনে করার চেষ্টা করে সে ব্যর্থ হলো। ডাক্তার কাকুর অনেক ধকল গেছে। জগার মতো উনিও শুয়ে ঘুমিয়ে পড়লেন। বাড়ির লোকেদের ওনাকে যত্ন নিতে বলে সঞ্জয় চিন্তাগ্রস্ত হয়ে ফিরে এলো পিসির বাড়ি। রাতে মেমোরি কার্ডে ভরা ছবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। গণেশের তোলা ছবি 4টে ডিলিট করতে গিয়েও দেখল বাঁদিক ঘেঁষে আলোর স্পট। অথচ বিকেলের অন্ধকার ঘরে তোলা ছবি সেগুলো। আলোর কোনো সোর্স থাকার কথা নয়। সঞ্জয় ক্যামেরা তুলে আবার ঘরের একটা ছবি তুলল। না, কোনো স্পট আসেনি। তাহলে হচ্ছেটা কি? রাত তখন 10টা। গোটা গ্রাম শুয়ে পড়েছে প্রায়। সঞ্জয় বাইরে এলো। দম বন্ধ লাগছে ওর। ফোনের টাওয়ারটা সন্ধানে এদিক ওদিক ছুটে শেষমেশ পুকুর পাড়ে এসে অল্প একটু টাওয়ার পেল সে। মঞ্জুরিকে 2 দিন ফোন করেনি। টেক্সটেই কথা হয়েছে ওদের। আজ একটা ফোন করা দরকার। কল লিস্ট থেকে নাম্বারটা বের করেও কল করলো। রিং হয়ে গেল, কিন্তু কেউ ফোন তুলল না। সঞ্জয়ের বুকটা আশঙ্কায় তুরু তুরু করে উঠল। আরে
কি মুশকিল। বাবা মা কেউ অ্যাটলিস্ট ফোনটা তো ধরবে, তারাও কেউ নেই আশেপাশে। শিট। আচ্ছা, ওদিকে সব ঠিক আছে তো? চিন্তার ভারে সঞ্জয় মাটিতেই বসে পুকুরের কালো জলের দিকে তাকিয়ে ভাবল, আমার এখানে থেকে যাওয়ার সিদ্ধান্তটা রিস্ক হয়ে গেল না তো? ধুর, কি যে করি এখন। সঞ্জয় যেখানে বসে আছে তার উল্টো দিকের মাছ ধরা জায়গাটায় চাঁদের আলো এসে পড়েছে, জলটা চকচক করছে। কার্তিক কাকার এখানেই হার্ট অ্যাটাক হয়েছিল, আবার জগাও এই জায়গাটার কথাই বলেছে। গণেশের ভয়ে সঞ্জয় এখন সবসময় ক্যামেরা নিয়েই ঘোরে। ক্যামেরার ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে পুকুরের কালো জলের ওপরে টুকরো হয়ে পড়া জ্যোৎস্নার ছবি তুলল কয়েকটা। মঞ্জুরির খুব ভালো লাগবে, ও চাঁদ ভালোবাসে। টুম করে ফোনে একটা মেসেজ ঢুকলো, মঞ্জুরির ফোন নাম্বার। মঞ্জুরি পাঠিয়েছে ওদের বাড়ির ছাদের ফটো। আপাত দৃষ্টিতে সবকিছু স্বাভাবিক লাগলেও কোথাও যেন একটা খটকা লাগছে। ফটোর বাঁদিকে সাদা রঙের আলো স্পট, আর মঞ্জুরি নিচে লিখেছে, আমি ভালো আছি, কিন্তু মনে হচ্ছে কেউ যেন আমার সাথে সর্বক্ষণ রয়েছে। ঘুমালেও জাগলেও অফিসে গিয়েও শান্তি পাচ্ছি না। তুই কাজ মিটিয়ে তাড়াতাড়ি আয়, তোকে ছাড়া আর ভালো লাগছে না। এই কথাগুলো আর কাউকে বলতে পারবো না, বললে মনে হচ্ছে আরও ছড়িয়ে যাবে। মেসেজটা পড়তে পড়তে মুদ হয়ে গিয়েছিল সঞ্জয়। হঠাৎ করেই কাঁধে কিসের যেন একটা স্পর্শ পেয়ে চমকে উঠল সে। ঝট করে ডান দিকে ঘুরে দেখল একটা রোগা মতো পাগলাটে লোক ওর পাশে বসে উবু হয়ে তুলছে। মুখ ভর্তি দাড়ির জঙ্গল, হলদেটে দাঁতে অদ্ভুত হাসি, আর ঠোঁটের কোণ দিয়ে লালা করাচ্ছে। কি আপনি আপনি কে? কোত্থেকে এলেন? আমি কোত্থেকে এলাম? হিন্দুর ছেলে মোরে হয় ব্রহ্মদত্তী, হ্যাঁ, বউ মোরে হয় শাকচুন্নি, মেয়ে মোরে হয় পেতনি। তাহলে বলো তো, কি মোরে হয় একা নড়ে? বলো বলো বলো। পাগলাটে এহেন প্রশ্ন শুনে সঞ্জয় ভ্যাবা চাকা খেয়ে বাকরুদ্ধ হয়ে বসে থাকল। পাগল লোকটা বোধহয় ব্যাপারটা বুঝেছিল। সঞ্জয়ের অবস্থা থেকে ফিক করে হেসে ডান হাতের তর্জনীটা বাড়িয়ে পুকুরের ওই পাড়ে ইঙ্গিত করল। সঞ্জয় ঠক ঠক করে কাঁপছে। পাগলের প্রশ্ন না বুঝলেও ও এটা বুঝতে পেরেছে যে ওই আঙুল অনুসরণ করে ওই দিকে তাকালেই এমন কিছু ওর চোখে পড়বে যেটা ওর সমস্ত বাস্তব চিন্তা ভাবনাকে টলিয়ে দিতে পারে। ওর ষষ্ঠ ইন্দ্রিয় সেটা জানান দিচ্ছে। তবুও চোখ নিচু করে সাহস করে সেদিকে তাকালো সঞ্জয়, আর মনে হলো এতক্ষণ ধরে কেউ দাঁড়িয়ে ওই পার থেকে ওদেরকে দেখছিল। ভালো করে তাকাতেই সে সরে গেল। হেঁটে নয়, লাফিয়ে বা অনেকটা রাস্তা একেবারে অতিক্রম করে চোখের পরিধির বাইরে চলে গেল সে। কিন্তু এখনো সে ঠিক চোখের কর্নারে রয়েছে। চোখ কচলে তাকালো সঞ্জয়, কিন্তু না, সে যায়নি। যতবারই বাঁদিকে চোখ ঘোরাচ্ছে জিনিসটা আরো বাঁদিকে সরে যাচ্ছে, কিন্তু চোখের কোণে তাকে ঠিকই দেখা যাচ্ছে। ভয় পেয়ে গেল। পুকুর ঘাট বেয়ে তরতর করে নিচে নেমে চোখে মুখে জল দিল, আর তারপরেই ঘামতে ঘামতে সঞ্জয় থরমর করে উঠে বসল। এটা কি স্বপ্ন ছিল? অথচ সবকিছু একেবারে সত্যির মতো। গালে, মুখে, হাতে আপাতত যেটাকে ঘাম বলে মনে হচ্ছে সেটা ঘাম নাকি পুকুরের জল? কি যেন নাম বলল লোকটা, ঠিক মনে পড়ছে না। কি মোড়ে কি
সঞ্জয় তাড়াতাড়ি ফোনটা বের করলো। মঞ্জুরি কি যেন পাঠিয়েছিল, নাকি এটাও স্বপ্ন? ফোনে কোনো মেসেজ তো নেই, টাওয়ারটাও নেই। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো চাঁদের আলোয় বিশ্ব চরাচর ভেসে যাচ্ছে। তবুও বাইরে যাওয়ার সাহস হলো না ওর। মনটা বিক্ষিপ্ত হয়ে উঠেছে ওই স্বপ্নটা দেখার পর থেকেই। পুকুরের ওপারে কেউ একটা ছিল, সেটা কে, সেটা ঠিক কি? কলকাতার পেশেন্টদের শিডিউল পিছিয়ে দিয়েছে সঞ্জয় প্রায় সপ্তাহ দুয়েক। কারণ ডাক্তার কাকু গতকাল রাতে ঘুমের মধ্যে মারা গেছেন। গোটা গ্রামে শোকের ছায়া, তার সাথে হালকা চিন্তায় রয়েছে সবাই। এবার থেকে কোনো রোগ ভোগান্তি হলেই সোজা সদরে যেতে হবে। আর এদিকে পিসিমা বলে বেড়াচ্ছেন যে সঞ্জয় ডাক্তার, ওর MBBS ডিগ্রি আছে বই কি। তাই ওকে বাধ্য হয়ে এখন চেম্বারে বসতে হচ্ছে। বেশিরভাগ মানুষই পেট খারাপ, জ্বর এইসব নিয়ে আসছে। ডাক্তার কাকুর প্রেসক্রিপশন প্যাডে ওষুধ লিখে দিচ্ছে সঞ্জয়শীল। টাকা পয়সা কিছুই নিচ্ছে না, ওর এটা কর্তব্য। মঞ্জুরি মাঝে মাঝে ফোন করে। পুকুর পাড়ে গেলেই টাওয়ারটা পাওয়া যায়। ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হয় ওখানে। কিন্তু ওকে এখনো কিছু বলেনি সঞ্জয়। মাছ ধরার জায়গাটায় আর কেউ যায় না সেইভাবে, তাই অল্প অল্প করে ঘাস গজাচ্ছে সেখানে। ডাক্তার কাকুর কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে সঞ্জয়ের। লোকটাকে এত জোর না করলে হয়তো। জগা একদিন স্কুল যাওয়ার পথে ডাক্তারখানার সামনে এসে দাঁড়ালো। উঁকি মেরে দেখলো সঞ্জয় আছে কিনা। ডক্টর কাকু, এই ডাক শুনে সঞ্জয় চমকে উঠেছিল। উত্তেজনা লুকিয়ে সে বলল, আয় ভেতরে বস। তা আছিস কেমন? ভালো আছি। তোমার কথা মতো স্কুলেও যাচ্ছি তো। জগার চোখ মুখ আগের চেয়ে অনেকটাই সপ্রতিভ দেখাচ্ছে। চোখের নিচগুলো একটু টেনে নিয়ে সে দেখল রক্তও ঠিকঠাক। জগা ওকে দেখে একটু হাসল। সঞ্জয় হেসে বলল, তা বল কি ব্যাপার? কোনো উত্তর দিল না জগা। এক দৃষ্টে তাকিয়ে থাকলো সঞ্জয়ের দিকে। এবার শুরু হলো একটা অদ্ভুত ঘটনা। জগার মুখ থেকে সেই শিশুর সারল্যটা চলে গেল। ওর হাসিটা চওড়া হচ্ছে। সেইভাবেই জগা বলে উঠল, মুসলমান মরে মামদ, রেলে কাটা পুরে স্কন্দ কাটা। আর কে মরে হয় একা মরে? বুকটা ধরফর করছে সঞ্জয়ের। জগা হাত দিয়ে ওর ঠিক পিছনে কি যেন একটা দেখানোর চেষ্টা করছে। জগার মুখে সেই নোংরা হাসি, সেই পুকুর ঘাটের লোকটার মুখে যেমন হাসি ছিল ঠিক সেই রকম। সঞ্জয় স্পষ্ট বুঝতে পারল যে এটা স্বপ্ন, কিন্তু কিছুতেই ঘুম ভাঙছে না যে। জগা হাত তুলে রয়েছে এখনো। সেই হাত অনুসরণ করে সঞ্জয় বাঁ দিকে পিছন ফিরে তাকাতেই মনে হলো কেউ একটা শুরুত করে ডান দিকে সরে গেল। সামনে তাকাতেই দেখল চেয়ারের জায়গায় জগা নেই, চেয়ারটা ফাঁকা। মাথার ভিতরটা অদ্ভুতভাবে জ্বালা করছে সঞ্জয়ের। কেউ যেন অ্যাসিড ঠেলে দিয়েছে। মাথায় যে এরকম অদ্ভুত ধরনের জ্বালা হতে পারে সে ধারণা ছিল না ওর। দুহাত দিয়ে মাথাটা চেপে ধরে বসে রইল সঞ্জয়। আচমকা একটা ধাক্কায় ঘুমটা ভাঙল ওর। তাকিয়ে দেখল এক ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছেন। চেম্বারের টেবিলের ওপর মাথা দিয়েই ঘুমিয়ে পড়েছিল সে। চট করে নিজেকে সামলে নিয়ে সে বলল, আমি আমি দুঃখিত, বলুন কি সমস্যা? ভদ্রমহিলা বেশ বয়স্ক, মায়ের বয়সী। সঞ্জয়ের মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে বাবা, আমায় বলো।
মহিলার স্বরে মায়ের স্নেহ ছিল। সঞ্জয় বলতে গিয়েও বলল না, বললে হয়তো ব্যাপারটা আরো ছড়িয়ে যাবে। কি যেন নাম বলল জগা, কি মোড়ের পরেরটুকু কিছুতেই মাথায় থাকছে না সঞ্জয়ের। ভদ্রতার খাতিরে সে বলল, না কাকিমা, কিছু হয়নি, আমি ঠিক আছি, আপনি বলুন। তাহলে তোমার বাম চোখটা ওরকম হলো কেন? চোখে কি? আয়নার সামনে গিয়ে এই প্রথম সঞ্জয় আবিষ্কার করল বাঁ চোখের একেবারে কর্নারে কালো একটা স্পট। বাঁ চোখ বাঁ দিকে ঘোরালে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ডান চোখে কোনো সমস্যাই নেই। আগেরবার এটা স্বপ্নের মধ্যে হয়েছিল, কিন্তু এইবারে জেগে থাকা অবস্থায়। এইসব ভাবতে ভাবতে কোথায় হারিয়ে গিয়েছিল। হঠাৎ করে চেম্বারের দরজায় কে যেন হুড়মুড় করে এসে পড়ল। এ কি বাবলুদা, তুমি? কি হয়েছে? ওরে সঞ্জু রে, সব বলাস হয়েছে রে। আমার জগা ঘুমের মধ্যে মুখে ফেনা তুলে মারা গেছে। সে কি? কখন হলো এটা? বেলা 12টা অবধি উঠছিল না দেখে আমি আর ওর মা ডাকাডাকি করছিলাম, বুঝলি, সাড়া পাইনি। ঘরে ঢুকে দেখি ওপাশে ফিরে ঘুমাচ্ছে। তারপর সাউন্ডে ফেরাতেই দেখি আমার ছেলেটা। সদ্য সন্তানহারা পিতাকে কি সান্ত্বনা দেবে সেটা সে বুঝতে পারল না। নিজের স্বপ্নের কথাটা ভেবে ওর বুকে ব্যথা করে উঠল। ছেলেটাকে প্রতিজ্ঞা করেছিল ও থাকতে ওর কোনো ক্ষতি হতে দেবে না সঞ্জয়। নিজের কথা রাখতে পারল না সে। এই ক্ষেপ ওকে দগ্ধ করতে লাগল। স্বাভাবিকভাবেই সঞ্জয় গোটা গ্রামে বয়কট হলো। ওর সাথে ডাক্তার কাকু এবং জগার যোগাযোগ হওয়ার পর থেকেই দুজনে মারা গেছে। এটা হওয়ারই ছিল। গ্রামের মানুষ একটুকুতেই ভয় পায়, একটুকুতেই ভুল বোঝে, একটুকুতেই নিজের করে নিতে জানে, আবার একটু কিছু হলেই দূরে ঠেলতে দুবার ভাবেও না। তাই কার্তিক কাকা এখন রাস্তায় দেখলে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। পিসিমা রোজ পরোক্ষভাবে বলছে কলকাতায় ফিরে যেতে। গণেশের যদি কোনো ক্ষতি হয়ে যায়, সঞ্জয় ঠিক করলো চলে যাওয়ায় শ্রেয়। উপকার কেউই মনে রাখে না। শেষ কদিন নাওয়া খাওয়া ভুলে ডাক্তার কাকুর জায়গায় চেম্বার করেছেও। পিসির হাতে 12,000 টাকা দিয়েছে নিজের খরচ বাবদ। সেই টাকা দিয়ে পিসি ছেলেকে নতুন স্কুল ব্যাগ, ঘড়ি, সাইকেল কিনে দিয়েছে। সাইকেলে বসিয়ে এক মারামারি করে রক্ত বের করা রোগীকে সদরে নিয়ে গেছে সে। যারা যারা দুঃস্বপ্ন দেখার কথা বলেছে তাদের অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়েছে। নিজের স্টক থেকে বের করে হলে ওষুধ খাইয়েছে, কিন্তু এখন সেসবের আর দাম নেই। সঞ্জয় মজা পড়ছিল। গণেশ এসে দাঁড়ালো দরজায়, বলল, চলে যাবি? হ্যাঁ রে, তোদের ভালোর জন্য যেতেই হবে। তাছাড়া আমার নিজেরও অনেক ক্ষতি হচ্ছে, বা চোখে ভালো দেখছি না। যাই, শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাবো। ওতে লাভ হবে না। সঞ্জয় চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। আইসক্রিম খাচ্ছে। দরজায় টুপটুপ করে অরেঞ্জ জুসটা পড়ছে গলে গলে। কেন? যেটা দেখেছিস সেটা কাউকে বললে তবেই কমবে। বাগদিপাড়ার পাগলাটা ছিল না, কেলোদা, অন্ধ হয়ে গেছিল তো। তারপর যাকে দেখতে পেত তাকেই হাত ধরে টেনে বলতো সে কী দেখেছে স্বপ্নে। সবাই ভাবতো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। কিন্তু ধীরে ধীরে ও আবার দেখতে পেতে শুরু করলো। কী সব বলে না, ব্রেন স্ট্রোক না কি, ওই ডাক্তার কাকু তাই বলেছিল। কিন্তু আমি জানতাম ও সমস্ত কিচ্ছু না। তাহলে? কেলোদার বিনা পয়সায় ট্রিটমেন্ট করতো ডাক্তার কাকু। ডাক্তার কাকুর কাছে লেজুরের মতো ঘুরতো জগা। জগার সাথে কার্তিক কাকার দেখা হতো গোসাইদের পুকুরে। কেলোদা গোসাইদের পুকুরে ডুবেই তো মরেছিল। আর নেশা করে সাঁতার কাটতে গেলে কে না মরে বলতো? এসব তো তুই আসার আগে। আমি এসব সবাইকে বলতে পারি, তাতে তোর নামে যা যা বলেছে সব বলা বন্ধ হবে।
তুই সত্যি বলছিস? খেতে খেতে মিথ্যে কথা বলি না রে দাদা, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত একটাই, তোর ক্যামেরায় আমার একটা ভালো দেখে ছবি তুলে দিতে হবে। বেশ, তাই হবে। আইসক্রিম ততক্ষণে পুরো গুলে জল হয়ে গিয়ে পাপোশে ভাসছে। জিতে যাওয়ার আনন্দে ওর মুখে তখন একটা গা জ্বালানো হাসি। সঞ্জয় ক্যামেরাটা ওর হাতে দিয়ে বলল, যদি দেখি একটাও দাগ লেগেছে, জুতো খুলে মারতে মারতে তোমার মুখ বেঁকিয়ে দেব। মাকে গিয়ে নালিশ করার জন্য মুখ আর থাকবে না, মনে থাকবে? গণেশ একটু চমকে গেল। দাদাকে চিরকাল মৃদুভাষী মানুষ বলেই জানে ও, যাকে ইচ্ছা মতো ব্যবহার করা যায়। মা তো তাই বলে। দাদা নাকি মামির মতো বোকা শোকা, মামার মতো হলে নাকি বেঁচে যেত সবাই। হাতে ক্যামেরাটা নিয়ে গণেশ একবার ভাবলো ফেরত দিয়ে দেবে, তারপর আমতা আমতা করে বেরিয়ে গেল ছবি তুলতে। সঞ্জয় ওর মুখের দিকে বিতৃষ্ণা নিয়ে তাকালো, ভাবলো শালা গাধা। গণেশ এত কিছু জানা সত্ত্বেও ওর ওপরে কোনো প্রভাব পড়েনি কেন? এই নিয়ে সঞ্জয় একটু বিচলিত ছিল। তারপর ওর মনে হলো প্রভাব পড়ার জন্য ব্রেন থাকাটা জরুরি। দোকানের মাঝে যাদের অনন্ত শূন্য বিরাজমান, তাদের প্রভাব পড়বেটা কিসের উপর? যথারীতি ক্যামেরায় স্ক্র্যাচ লাগিয়ে নিয়ে এসেছে গণেশ। সেটা দেখে সঞ্জয় এমনভাবে তাকিয়েছিল গণেশের দিকে যে গণেশ বাবাজি এখন দাদাকে দেখলেই হাওয়া। কিন্তু গণেশ কথা রেখেছে। গ্রামের সবাইকে বলেছে যে তারা ভুল বুঝছে। দাদা ভাই মানে সঞ্জয় গ্রামে আসার অনেক আগে থেকেই এইসব হচ্ছিল। সঞ্জয় ওদের সারানোর চেষ্টা করেছে, এতে ওর কোনো দোষ নেই। এই শুনে গ্রামের কয়েকজন বাড়িতে এসে ক্ষমা চেয়ে গেছে। নিজেদের ভুল বুঝতে পেরেছে। ভুল বুঝতে পেরে আবার নিজেদের একটু পেট খারাপ, জ্বর ইত্যাদি নিয়ে ওষুধ নেওয়ার জন্য এসেছিল। স্বার্থ ছাড়া। যাকে সঞ্জয় বাঁ চোখে ভালো দেখছে না। মাঝে মাঝে এই কালো স্পটটা এসে ঝাপসা করে দিয়ে যাচ্ছে চোখটা। সেটা এখন আর ওর কর্নারে সীমাবদ্ধ নেই, মাঝখানেও চলে এসেছে। গণেশ বলেছিল কাউকে বললে তবে আবার ঠিক হবে, কিন্তু এই কথা ওর ছাগল মস্তিষ্কে ঢুকলো কিভাবে? মঞ্জুরিকে ফোন করে সবটা বলল না ও। বললে যদি ওর কোনো ক্ষতি হয়, শুধু চোখের সমস্যার কথাটা বলল। তুই ফিরে এসে ভালো একটা ডাক্তার দেখা এখানে, তোকে ছাড়ার ভালো লাগছে না। আসবো আসবো। আসলে ডাক্তার কাকু মারা গেছেন বুঝলি। তোকে বললাম না সেদিন, একটু সামনে না নিয়ে ওদিকটা এলে খুবই মুশকিল হয়ে যাবে। পঞ্চায়েত থেকেও চেপে ধরেছে। ছোটবেলা তো এখানেই কাটিয়েছি বল, কত স্মৃতি, কত ঋণ ফিরিয়ে তো দিতেই হবে। এই তুই সেই ব্যাপারটা জানিস তো? কোনটা বলতো? আরে সেইটা রে, গ্রামগঞ্জে অনেক ভূতের গল্প ছড়ায়। মঞ্জুরির গলায় অদ্ভুত কৌতূহল এবং তাচ্ছিল্য। এমনটা করার মতো মেয়ে তো ও নয়। হ্যাঁ, ও মজা করে, তবে সেটা খুবই জায়গা বুঝে। কিন্তু আজ হঠাৎ প্রসঙ্গ বদলে এটা বলল কেন? একটু একটু করে ঘাম জমছে সঞ্জয়ের কপালে। ধীর স্বরেও বলল, হ্যাঁ জানি, ভূত। কিন্তু কেন রে? গলায় দড়ি মরে গলাশি, ডুবে মরে আলেয়া, কি মরে একা নরে। পুকুর পাড় দিয়ে হু হু করে হাওয়া বইছে। সেই হাওয়ায় সঞ্জয়ের শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। ফোঁড়ের মতো কিছু একটা ফেটে গিয়ে বাঁ চোখটা অ্যাসিড পোড়ার মতো জ্বলতে শুরু করলো সঞ্জয়ের। ও চেপে ধরল। পুকুরের ওই পারে ছোট্ট খোলা জায়গাটায় লম্বা নোংরা ছায়ার মতো কিছু যেন একটা দাঁড়িয়ে রয়েছে। চোখ পিটপিট করলে সেই ছায়াটা কাজলের মতো থেবড়ে যাচ্ছে। চোখ খুললেই ধীরে ধীরে আবার আগের মতো স্পষ্ট রূপ নিচ্ছে। কালো গাছের গুঁড়ির মতো লিকলিকে লম্বা। ডান হাতে বিশাল একটা গাছের ডাল, কিন্তু একটা পা নেই।
চুপচাপ একদৃষ্টে সে তাকিয়ে রয়েছে সঞ্জয়ের দিকে। সঞ্জয় পেছন ঘুরে পালানোর চেষ্টা করল। এটা স্বপ্ন? কই, পায়ের নিচের মাটি তো একেবারে আসলের মতো, চোখের ব্যথাটাও আসল। তবে পুকুর পাড়ে যাকে দেখল সে কে? সঞ্জয় ছুটতে শুরু করল। বাঁ চোখ দিয়ে রক্ত পড়ছে। ছুটতে ছুটতে পিসির বাড়ির বেড়ার দরজার সামনে এসে পৌঁছল সঞ্জয়। তাও ঘুম ভাঙছে না। তবে এটা কি সত্যি? দরজাটা খুলছে না। অনেক চেষ্টা করেও খুলছে না। বুকে যন্ত্রণা করছে ওর। এই বুঝি কিছু একটা হয়ে যাবে। বারবার পিছনে ফিরে দেখছে সঞ্জয়। ছায়াটা ওইখানেই একইভাবে দাঁড়িয়ে আছে, নড়ছে না। অথচ মাথার ভিতর অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে সবকিছু। মনে হচ্ছে ওর মনের ভিতর থেকে আঁচলা করে ওর আত্মার টুকরো খামচে তুলে এনে কেউ ভক্ষণ করছে। তারপর আবার হাত বাড়াচ্ছে, হাতে পায়ে ঝিঁঝি ধরে যাওয়ার মতো। মাথার ভিতরে রেডিওর নয়েসের মতো ছিড়ছিড়ানি। অসহ্য লাগছে। পুকুর পাড় থেকে সেই ছায়ামূর্তিটা এগিয়ে এসেছে বাড়ির বেড়ার দরজা অবধি। সঞ্জয়ের থেকে আর হাত দশেকের দূরে দাঁড়িয়ে আছে সে। অন্ধকারে দুটো আলোর বিন্দুর মতো চোখ দুটো জ্বলছে তার। সঞ্জয়ের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। সঞ্জয় আর পারছে না এত যন্ত্রণা নিতে। সে মরিয়া হয়ে চিৎকার করে বলল, কি চাই? হ্যাঁ, কে কে তুমি? কি চাই তোমার? হ্যাঁ? কোনো উত্তর নেই। শুধু একটা গম্ভীর একটানা গমগমে আওয়াজ ক্রমশ বাড়তে বাড়তে কান মাথা ছেয়ে ফেলছে ওর। দূরে কোথাও মেঘ এক নাগারে ডাকলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। সমস্ত ইন্দ্রিয় বিকল হয়ে যাচ্ছে। জিভে ঝাল ঝাল স্বাদ, নাকের টায়ার পোড়ার গন্ধ, গায়ের চামড়া চলে যাচ্ছে সঞ্জয়ের। বেড়ার দরজাটা হঠাৎ করেই দমকা হাওয়া লেগে খুলে গেল। তারপরে ওর চোখও খুলে গেল। দেখল গণেশ পাশে এসে ওর চোখে গামছায় বরফ বেঁধে দিয়েছে। চোখে মুখে আতঙ্ক। ধর্মর করে বিছানায় উঠে বসলো সঞ্জয়। এ কি গনসা, তুই তুই এখানে কেন? আরে বাবা দাদা, শান্ত হ, শান্ত হ। আমি এসে দেখি তোর তোর চোখ দিয়ে রক্ত পড়ছে। তাই তো তোকে কতক্ষণ ধরে ধাক্কা মেরে মেরে ডাকছিলাম। তুই বিড়বিড় করে কী সব যেন বলছিলি। এই দাদা, তুই না ফিরে যা, থাকিস না এখানে আর, ফিরে যা। বরফের গামছাটা সরিয়ে সঞ্জয় তাকিয়ে দেখল ও কিছুই দেখতে পাচ্ছে না ওই চোখে। এই গনসা, এই 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 একটা এই একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? কি? হিন্দুর বউ মরে শাকচুন্নি, হিন্দুর মেয়ে মরে পেতনি, মুসলমান মরে মন্দ, ব্রাহ্মণ মরে ব্রহ্মদৈত্য, কিন্তু কিন্তু কি মরে একা নরে? হ্যাঁ? ঘরে একটা হলুদ টিমটিমে আলো জ্বলছে। গণেশ মাটিতে বসে হাঁ করে তাকিয়ে রইল দাদার মুখের দিকে। তারপর মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে বলল, একা নরে কিছু মরে হয় না রে। গ্রামের বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য মা ঠাকুমারা সেই কবে থেকে ভয় দেখিয়ে আসছে। সেই ভয়গুলো কোথায় যাবে? সেই ভয়গুলো গ্রাম ছেড়ে কোথাও যায় না। জমাট বাঁধতে বাঁধতে এখানেই থেকে যায়। আবার হতে পারে চিরকালই হয়তো ছিল। মা ঠাকুমাদের গল্প শুনে নিজেকে নতুন রূপ দিয়েছে। মানে তুই বলছিস টাইপ অফ ম্যানিফেস্টেশন? ওসব ইংরেজি আমি জানি না। তবে এইটুকু জানি, মানুষের মাথায় অনেক কেরামতি থাকে। খুব জোর দিয়ে কিছু ভাবলে সেটা কিছুদিন পরে সামনে চলে আসে। আর কতকাল ধরে কত মানুষ তাকে ভাবছে সে সামনে আসবে না, সে লোভ দেখায়। লোকজনকে বললে তার ছড়াতে সুবিধে হয়।
যে বলেছে তারও কষ্ট কমানোর লোভ আছে। আর যারা ভালো লোক তারা কাউকে বলে না, ক্ষতি করতে চায় না, তারা মরে। তুই এসব জানলি কি করে? আমার ছোটবেলায় ভিড়মি খাবার রোগ ছিল। ভিড়মি খেলেই মাথার মধ্যেটা একেবারে জ্বলে যেত, মনে হতো কেউ যেন আগুন লাগিয়ে দিচ্ছে। তারপরে ঘুমাতে গেলে বা অজ্ঞান হলেই আমি দেখতাম কে যেন লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার মাথার মধ্যে। তার আগে পড়াশোনায় কত ভালো ছিলাম জানিস, সে এসে ঘুরে বেড়ানোর পর মাথায় আর কিছু রাখতে পারতাম না। এই ধর বছর 3 আগের কথাই বলছি, কখন ঘুমাচ্ছি কখন উঠছি ঠাউর করতে পারতাম না। স্বপ্নে এসে ঘুরতো। আমি আমি প্রত্যেকবার চোখে কম দেখতে শুরু করলাম। তারপরে মাকে বলেছিলাম, মাও সব স্বপ্ন দেখতে শুরু করলো, কষ্ট পেত। অবাক হলাম, মা দেখতে পাওয়ার পর থেকে আমার কষ্ট কমলো একটু হলেও। বুঝতে পারলাম কাউকে বললে তার হবে, কিন্তু নিজেরটা কমবে। তাই মাও অনেককেই বলেছে, না হলে কি আর থাকতে পারতো। তাই আমিও কেলুদাকে সবটা বললাম। তারপর তারপর আর কি, কেলুদা ডাক্তার কাকু কথায় কথায় জগা কার্তিক কাকাকে, এইভাবে তার কথা ঘুরতে থাকলো। আর আমি আরাম পেলাম, খুব আরাম। চোখও ঠিক হয়ে গেল জানিস, যদিও বুদ্ধিটা আর ফেরেনি। ধীরে ধীরে ওরাও বুঝতে পারলো এই জিনিস বললে ছড়ায়, কিন্তু ওরা আমার মতো খারাপ নয়, তাই ওরা কাউকে বলল না। বুকে পাথরের মতো চেপে রেখে মরে গেল। যদিও কার্তিক কাকার কথা জানি না, ওই মালটা ফুরুত করে সুস্থ হয়ে গেছে। নির্ঘাত কাউকে একটা বলেছে জানিস, কাকে বলেছে কে জানে। তারপরে তুই এলি, তুই শুনলি, সে ফিরে আসার সুযোগ পেল। আমার মাথা তো খেয়েই ফেলেছে, বুদ্ধিশুদ্ধি কম। তোর মাথা দারুণ একটা মাথা, তাই তোকে ধরেছে। হ্যাঁ জানিস তো, এইবার বুঝতে পেরেছি, এই যে গ্রামের সব লোক একটু কিছু হলেই তোর উপরে খেপে যায়, নিজেদের মধ্যে জমি জায়গা নিয়ে ঝগড়া করে মরে, এদের সবার মাথায় সে একবার করে এসে ঘুরে গেছে, কোনো একটা জায়গা পুড়িয়ে ছাই করে দিয়েছে। তাই এরা বোকার মতো লড়ে মরছে। সুযোগ পেলেই ও টাকা মারছে, পান থেকে চুন খসলেই কথা বন্ধ করে দিচ্ছে। প্রত্যেকবার বেশি ছেলে মেয়ে মাধ্যমিকে ফেল করছে। এই দেখ, আমি তো 2বার দিলাম। গ্রামের লোক মাঝে মধ্যেই একসাথে অনেক জিনিস ভুলে যায়। কেউ চোখের সামনে অসুস্থ হয়ে পড়ে থাকলেও তাকে একবার দেখে না তার দিকে। তুই বাবলুদাকেই দেখ না, ছেলে মূল্য কোনো ব্যাপার ওর কাছে? দিব্যি খাচ্ছে, ঘুরছে, ঘুমাচ্ছে, একানরে তাল গাছ বেয়ে বেয়ে ঘুরে বেড়ায়। আমি জীবনবিজ্ঞান বইতে দেখেছি, আমাদের মাথার সুষুম্না কাণ্ড আলাদা করলে একটা তাল গাছের মতো দেখতে লাগে। হয়তো মা ঠাকুমারা এটারই কথা বলতো, আমরাই শালা গাধা। সঞ্জয় চুপ করে ভাইয়ের মুখের দিকে তাকিয়েছিল। ছেলেটাকে আর বুদ্ধিহীন বলে মনে হচ্ছে না ওর। বরফ পেঁচানো গামছাটা নামিয়ে রেখে সঞ্জয় বলল, বুঝলাম। আমার চলে গিয়ে কোনো লাভ হবে না গনসা, সে আর মাথার মধ্যে আটকে নেই। এই দেখ। ক্যামেরাটা বের করে পর পর ছবি দেখতে শুরু করলো সঞ্জয়। পুকুর পাড়ে প্রতিটা ছবিতে বাঁ দিকে একটু একটু করে আলোর স্পটটা বাড়ছে। একেবারে শেষ ছবিতে ছবির বাঁ দিকটা প্রায় পুরোটাই আলোতে ঢেকে গেছে। ওটার গায়ে আলো লেগে ফিরে আসে না, তাই এরকম আসছে। আমার সেটা মনে হয় না জানিস। আমার মনে হয় ক্যামেরার আলোর খিচিক ওকে কিছুটা শক্তিহীন আর দুর্বল করে দেয়। ও তো এমনিতেই অন্ধকার। তাই আলোর মতো আসছে বলছিস? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই আমায় বল সবটা। আমার তো কোনো চাপ নেই, দেখি তোর চোখের সমস্যাটা কমে কিনা।
না রে, তোকে বিপদে ফেলতে পারবো না আমি। তবে একটা কাজ করা যায়। গ্রামের প্রায় সব বাড়িতে গিয়েই গণেশ জানিয়ে এলো গোসাইদের পুকুর পাড়ে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করবে সঞ্জয়। যাদের যাদের দুঃস্বপ্ন দেখার সমস্যা হচ্ছে তারা যেন রাত 10টায় গিয়ে উপস্থিত হয়। এমনিতে কেউ স্বীকার করতে চায় না, অথচ রাত বাড়তেই দেখা গেল প্রায় 30 লোক এসে জড়ো হয়েছে। সঞ্জয় ব্লাড প্রেশার ইত্যাদি দেখে বলল, আমরা সকলে বেশ কয়েক মাস ধরে একটা স্বপ্ন দেখছি। আমাদের স্বপ্নে কেউ একজন আসে, আর অন্য কাউকে তার কথা না বললে সে আমাদের খুব কষ্টও দেয়। তার কারণেই ডাক্তার কাকুকে আর জগাকে প্রাণ হারাতে হয়েছে, তাই তো? উত্তরে কেউ কোনো কথা বলল না। সবাই যেন পাথরের মূর্তি। সাড়া না পেয়ে সঞ্জয় আবার বলতে শুরু করলো, আমরা সবাই এখন একটা খেলা খেলব। পুকুরের ওই পাশে মাছ ধরার জায়গাটায় আমরা তাকে কল্পনা করব, ভাবব, তাকে একখানা আকার দেব। পারবো আমরা? এবারেও সবাই চুপ, কোনো উত্তর নেই। সঞ্জয় আবার বলল, দেখুন, ভয় যাদের করছে তারা চলে যেতে পারেন, আর যারা চান এই স্বপ্নের ইতি টানতে তারা সাহস করে থেকে যান। ঠিক যেভাবে ঈশ্বরকে ভাবেন ওইভাবেই ভাবুন, কল্পনা করুন। যাকে দুঃস্বপ্নে দেখেন তাকে সামনে নিয়ে আসার চেষ্টা করুন। সে লোভ সামলাতে না পেরে আসবে, ঠিক আসবে। সঞ্জয়ের এই কথা শোনার পরে 4-5 জন উঠে চলে গেল। এইসব আজগুবি কথা তাদের ভালো লাগছে না। সকালে উঠে আবার ডিউটি যেতে হবে তো। বাকিদের মধ্যে কেউ কেউ চোখ বুজে ভাবতে শুরু করলো। ভয় পেল অনেকেই। গণেশ তার দাদার দিকে তাকিয়ে আছে, বুকে ঝুলছে ক্যামেরাটা। সঞ্জয় চোখ বুঝল। বেড়ার দরজার পাশে দেখা সেই নিঃশব্দ চেহারাকে কল্পনা করতে করতে সারা শরীরে শিহরণ খেলে যাচ্ছিল সঞ্জয়ের। মাথার ঠিক মাঝ বরাবর ব্রহ্মতালু দিয়ে কপাল অবধি একটা জ্বালা করছে ওর। মনে হলো আরো কয়েকজন সহ্য করতে না পেরে উঠে গেছে। আশপাশ থেকে গুঞ্জন ভেসে আসছে, কয়েকজনের নাক টানার শব্দ, দুদ্দার করে পালিয়ে যাওয়ার পায়ের আওয়াজ। পালানোর আওয়াজ, কিন্তু কেন পালাচ্ছে? কেন ওরা দৌড়াচ্ছে কেন? প্রশ্নগুলো সঞ্জয়ের মন তোলপাড় করে তুললেও সে চোখ খুলল না। ওর সোজাসুজি পুকুরের ওই পারে জঙ্গলের গাছপালার গায়ে লেপ্টে একটা ছায়া দাঁড়িয়ে রয়েছে। চট করে দেখলে বোঝার উপায় নেই, কিন্তু ওই কুতকুতে জলজলে চোখ দুটো পলক পড়ে না। এক হাতে বিশাল বড় একটা ছায়া দিয়ে করা বাঁকাচোড়া গাছের ডাল। গনসা! হঠাৎ করে সঞ্জয় চিৎকার করে উঠল। ওর চোখ কিন্তু তখনও বন্ধ। স্বপ্নেরও দরকার নেই, চোখ বুঝলেই তাকে দেখা যাচ্ছে। কালো ছায়ামূর্তিটা প্রতি সেকেন্ডে একটু একটু করে এগিয়ে আসছে ওর দিকে। ভয়ের চোটে সঞ্জয় একবার ভাবল চোখ খোলার কথা, কিন্তু পরেই নিজেকে সামলে নিল। চোখ বুঝেই একভাবে বসে রইল ওখানেই। গনসা, ছবি তোল! গণেশ ক্যামেরার শাটার টিপল। ফ্ল্যাশ অন ছিল। পরপর কয়েকটা ছবি তোলার পরে সঞ্জয় লক্ষ্য করল ওর মাথার ভিতরকার জ্বালা জ্বালা ভাবটা একটু হলেও কমেছে। বাঁ চোখ তখন হু হু করে জ্বলছে। তবুও এর শেষ দেখে যেতেই হবে। দাদা, দাদা উঠে আয়! দাদা উঠে আয়! দাদা, দাদা উঠে আয়! সঞ্জয় চোখ খুলতে পারছে না। কালো জলজলে চোখ দুটো ক্রমশ ওর মুখের খুব কাছে এগিয়ে আসছে। অবশেষে গণেশ আরো একবার শাটার টিপল। উজ্জ্বল সাদা আলোয় ভরে গেল সঞ্জয়ের চোখ। থাকতে না পেরে এবার সে চোখ খুলতে বাধ্য হলো। খুলতেই দেখল অন্ধকার পুকুর পাড়ে ওই পাশে কেউই নেই, কিছুই নেই। বাবলুদা, কার্তিক কাকা আর সেদিনের সেই ভদ্রমহিলা আর গণেশ ছাড়া সবাই চলেও গেছে। মাথাটা ঘুরছে ওর। ওকে ধরাধরি করে সবাই টেনে তুলল।
চোখ আর নাক দিয়ে রক্ত পড়ছে। তাও গণেশের হাত থেকে ক্যামেরাটা নিয়ে দেখল সঞ্জয় প্রতিটা ছবিতে একটু একটু করে কাছে এসেছে সেই কালো ছায়া মূর্তিটা, যেন ক্যামেরাটা ধরতে চাইছে। একেবারে শেষের ছবিটা খোলার সময় লেন্সে ক্র্যাক হয়ে উপর থেকে নিচ অব্দি ফেটে গেল। ক্যামেরার বাইরে ইনসুলেশন গলে গিয়ে কালো আঠালো চ্যাটচ্যাটে তরল গড়িয়ে পড়ল সঞ্জয়ের হাতে। সঞ্জয় বাকিদের দিকে তাকিয়ে বলল, এই ক্যামেরাটা ভেঙে ফেলা দরকার। আমার মনে হয় যাকে আমরা দেখেছি সে এখন এই ক্যামেরাতেই বন্দি। ক্যামেরার মাধ্যমেই বাইরে আসতে চাইছিল, আর একবার ছবি তুললেই বেরিয়ে আসবে। তাই এই দাদা ওটা ওটা ভাগিস না, ছবিটা ডিলিট করে দিলেই হবে তো, ডিসপ্লে তো ফাটেনি। না রে, ডিসপ্লে গেছে, তাই অন হচ্ছে না। তাই কই দেখি দেখি। এই বলে গণেশ এক প্রকার হাত থেকে ছিনিয়ে নিল ক্যামেরাটা। সঞ্জয় এগিয়ে এলো হাত বাড়িয়ে। দে দে, আমি ফেলে দিই ওই পুকুরে। পুকুরে ফেললে হবে না, আমি এই গাইহাটা ব্রিজের ওপর থেকে সরস্বতী নদীর জলে ফেলে দেব, পড়লে ভেঙেও যাবে। বাকিরা ততক্ষণে পুকুরের জল তুলে এনে সঞ্জয়ের সেবা শুশ্রূষা শুরু করেছে। সঞ্জয় কাঁপতে কাঁপতে বলল, পারবি তো? হ্যাঁ, আমার আর শক্তি নেই। বাবলুদা, তুমি একটু যে ওর সাথে। হ্যাঁ। গণেশ উপর নিচে মাথা নাড়ল। সঞ্জয় চোখে অন্ধকার দেখল। পরদিন ভোরবেলা ঘুম ভাঙল সঞ্জয়ের। সারা রাত কোনো স্বপ্ন দেখেনিও। বিছানা থেকে নেমেই বাইরে গণেশকে দেখতে পেয়ে গত রাতের স্মৃতি মাথার মধ্যে ভিড় করে এলো ওর। কিরে, ফেলে এসেছিস? হ্যাঁ, সেই কোন সকালে বাবলুদা গেছিল আমার সাথে, জিজ্ঞেস করে দেখিস। আর তোর ঘুম ভালো হয়েছে? উফ, কি গেল বলতো, জাস্ট ভাবা যায় না। এবার কলকাতা গিয়ে চোখটা সারাতে হবে, বুঝলি? গণেশ উপর নিচে মাথা নাড়ল, দাদাকে জড়িয়ে ধরল একবার। তোর জন্য মন খারাপ করবে রে, আর অত ভালো ক্যামেরাটা। আচ্ছা, আবার আসবি তো? আসবো, অবশ্যই আসবো। সঞ্জয় চলে যাওয়ার পরে বাড়ি ফিরে গণেশ তার ঠাকুমার পুরনো সেলাইয়ের ট্যাঙ্ক থেকে ক্যামেরাটা বের করল। নিজের মনেই মুচকি হাসল গণেশ। পাগলের ডাক্তার না ছাই, নিজেই পাগল। মা ঠিকই বলে, একে টুপি পরানো খুবই সহজ। সদরে গিয়ে ক্যামেরাটা সারিয়ে নিয়ে ছবিগুলো ডিলিট করে দিলেই হলো, ফেলার কি আছে? কি এক স্বপ্ন দেখলো, তাতেই হেগে মুতে একসা। দাদার দেওয়া কিছু টাকা এখনো মায়ের কাছে আছে, বালিশের নিচে লুকোনো, ওতেই হয়ে যাওয়া উচিত। শুনলেন পারমিতা ঘোষ পাখড়ের একা নড়ে। গল্প পাঠে ছিল আলাপন, ডাক্তারের ভূমিকায় অভিষেক, মনোরোগ বিশেষজ্ঞ সঞ্জয়ের ভূমিকায় কুন্তল, মঞ্জুরির ভূমিকায় বর্ণিশা, পাগলের ভূমিকায় ইন্দ্রনীল, জগার চরিত্রে আমাদের খুদে সদস্য অর্ণদীপ, কার্তিকের ভূমিকায় নিহারেন্দু ব্যানার্জি, গণেশ নীল, বাবলুদা পার্থ, পিসেমশাই সাগর নীল, মহিলা বর্ণালী। গল্পের স্ক্রিপ্ট অডিও রূপান্তর সহেলি মণ্ডল মুখার্জি, সাউন্ড ডিজাইনে সায়ন, প্রচ্ছদ ও ভিডিও ডিজাইনে দীপক, গল্পের সূত্রধার আমি সৌরভ এবং গল্পের সমগ্র পরিচালনায় কুন্তল। পরবর্তী শুক্রবার আমরা আবারও ফিরছি নতুন একটি গল্প নিয়ে, এবং এই মাসের শেষে আপনাদের জন্য রয়েছে বড় চমক। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।